নমস্কার। আজকেই গল্প মালিকার গল্প পাঠের আসরে গল্প আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দেহান্তর। অবিশ্বাস্য উত্তেজনাপূর্ণ ভৌতিক গল্প। গল্পটি দুই ভাগে বিভক্ত হবে। গল্পের রহস্য উন্মোচন হবে দ্বিতীয় ভাগে। তাহলে অবশ্যই ভৌতিক রহস্যের রস আস্বাদন করতে গেলে আমাদের পুরো গল্পটা দুটো পার্টই শুনতে হবে। গল্পের বিষয়বস্তু সূক্ষ্ম বিদেহী আত্মা কিভাবে জীবিত মানুষের শরীরে প্রবেশ করে নিজের জায়গা দখল করে অধিকার করে, সেটাই গল্পের বিষয়। তাহলে আমাদের গল্প পাঠ শুরু হোক। বরদা বলিল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না, কেবল একবার নিধাক্কাল সমুপস্থিত। মহাকবি কালিদাস বলিয়াছেন, এই সময় সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহণীয়। সূর্যের প্রচণ্ডতা পরীক্ষা করিয়া দেখিবার প্রয়োজন হয় না, পরন্তু চন্দ্রের স্পৃহণীয়তা যাচাই করিবার উদ্দেশ্যে আমরা ক্লাবের কয়েকজন সভ্য সন্ধ্যার পর ক্লাবের বিস্তীর্ণ অঙ্গনে শতরঞ্জি পাতিয়া বসিয়াছিলাম। পূর্বাকাশে বেশ একটি নধর চাঁদ গাছপালা ছড়াইয়া উপরে উঠিয়াছে। তাহার আলোয় পরস্পর মুখ দেখিতে কষ্ট হয় না। অধিকাংশ সভ্যই ঊর্ধ্বদেহিক আবরণ মোচন করিয়া ফেলিয়াছেন। ক্লাবের ভৃত্যকে ভাঙে শরবত তৈয়ার করিবার ফরমাশও দেওয়া হইয়াছিল। চন্দ্র যতই স্পৃহণীয় হোক, সেই সঙ্গে বরফ শীতল শরবত পেটে পড়িলে শরীর আরও সতেজ স্নিগ্ধ হয়। আমরা সতৃষ্ণভাবে শরবতের প্রতীক্ষা করিতেছিলাম। এইরূপ পরিবেশের মধ্যে বরদা যখন বলিল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি, তখন আমরা শঙ্কিত হইয়া উঠিলাম। ছুঁচের মতো শুক্রাগ্র এই প্রস্তাবটি যে অচিরাত ফাল হইয়া গল্পের আকারে দেখা দিবে তাহাতে কাহারও সন্দেহ রইল না। ভূতের গল্প শোনার পক্ষে চাঁদনি রাত্রি অনুকূল নয়, এই জন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি প্রশস্ত। কিন্তু বরদা যখন ভণিতা করিয়াছেন তখন আর নিস্তার নাই। ভাগ্যক্রমে এই সময় শরবত আসিয়া পড়িল। আমরা প্রত্যেকে হৃষ্টচিত্তে একটি করিয়া ঠান্ডা গ্লাস তুলিয়া লইলাম। প্রীতি গ্লাসের কানায় একটু ক্ষুদ্র চুমুক দেওয়া বলিল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বরদা বলিল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষের এমন জায়গা আছে যেখানে এখনো বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম না, দেখলুম দিব্যশীত। প্রশ্ন করিলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বরদা বলিল, মনে করো মসুরি কিংবা নৈনিতাল, নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বাতলানোর জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তার নিমন্ত্রণে মাসখানেক গিয়েছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সস্নিগ্ধভাবে বলল, ঘটনা না হয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসের? বরদা বলিল, লজ্জা নেই। যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছে তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাবভাব ঠিক দেশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেক হুইস্কি বা পোর্ট, এইসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়া যায় না। শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শ্যালকের চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছে গেলুম। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো। আমার শ্যালকটি দারুণ মাংসাশী। বাড়িতে রোজ মুরগি মাটনের শ্রাদ্ধ চলেছে। তার উপর পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পেয়ে যায়। জায়গা সত্যিই চমৎকার, যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলেই ভারী মিশুকে। নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো। তার নাম প্রমোদ রায়, বয়স 25-26।
যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব। ভালো সরকারি চাকরি করে, মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেলবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢো মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে 2-1 পেয়ালা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত। একদিন কথায় কথায় আমার শালক প্রেতজনের কথা তুললেন। বললেন, ওই হে প্রমোদ, তোমরা তো ভূত পেতের কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাক্কা ভূত বিজ্ঞানী ব্যক্তি। ভূতের প্রমাণ চাও? যদি চাও ওর কাছে পাবে। প্রমোদ হেসে উঠে বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এসব বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বলল, গায়ে লাগলো। বললুম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করে না যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। প্রমোদ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এড়ে তর্ক করল না। ভূতের কথা ওই কানেই চাপা পড়ল। প্রমোদ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালক যথাসময়ে তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানতুম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন। একে আগে কখনো দেখিনি। সুন্দরী, তন্নি, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জা প্রসাধনের বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশিও হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। এই যে মিসেস দাস, কি সৌভাগ্য, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি ধরে নিয়ে এলেন। প্রমোদ তখন ময়ূরটার সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। ইশারায় বুঝলুম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হরঝটা নামে একটি উচ্চ গিরিশিখর আছে। খুব ছোট্ট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেখানে মিসেস দাস থাকেন। হরঝটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে। তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান। চা, কেক সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনি শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তার সঙ্গে প্রগলভতা করবার সাহস কারো নেই। তার সুকুমারত্বে যেমন বর্ম। প্রমোদকে সেই সঙ্গে লক্ষ্য করলুম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলুম বেচারা একেবারে হাবিডুবি খাচ্ছে। কাম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চোখ-মুখের কাছে এলে একেবারে অধীর, অসংবৃত্ত হয়ে পড়ে। প্রমোদের অবস্থা ঠিক সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরে মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীলা, আধুনিকা, তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলাম। পাহাড়ের হিমালয়ের হাওয়ায় এই যে বিচিত্র রোমান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলোয় থাকতে থাকতে তাকে হরজটায় ফিরে যেতে হবে। তিনি আমাদের 3 জনকে দৃষ্টি আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হরজটায় আসুন না, একটু নিরিবিলি, এই যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। আসবেন? আমরা গলার মধ্যে ধন্যবাদসূচক আওয়াজ করলাম। তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরাও উঠলাম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রমোদ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছা হলো না। বাড়ি ফেরার পথে শালককে জিজ্ঞাসা করলাম, কি হে, ব্যাপার কি? ভেতরে কিছু কথা আছে নাকি? শালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছি দেখছি। আমি গুজব শুনেছিলাম, আজ চোখে দেখলাম। প্রমোদ সাবিত্রীকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছে। ওর নাম বুঝি সাবিত্রী? তাহলে উনি কি বলেন?
যতদূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতটা সংস্কার হতে পারে, আবার কতটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন মারা গেছেন? শালক বললেন, তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য। খুব রাশভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছরখানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলেও থেকে তার বিধবা একটা মাসোহারা পায়, তাতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো মেয়ে। অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথাও বলতে পারিনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানে চেয়ে কাটিয়ে দেওয়া কোনো মানে হয় না। ছেলেপুলে থাকলেও একটা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধ হয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরও দিন 10 কেটে গেল। প্রমোদ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করতে পেরেছি বলেই বোধ হয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও স্বর্গ হতে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তাড়ি গুটাচ্ছি, এমন সময় একদিন প্রমোদ এলো। একটু লজ্জা লজ্জা ভাব। 2-4 কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের 3 জনকে হরজটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখার জন্য। যাবেন? আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু শ্যালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাত্রিরে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরোতে হয়। সে কি সুবিধা হবে? প্রমোদ পকেট থেকে চিঠি বের করে বলল, তার চিঠি পড়ে দেখুন, অসুবিধা বোধ হয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারান্তে নিবেদন প্রমোদবাবু। দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের 3 জনকে নিমন্ত্রণ করেছিল। আসুন না, রাত্রি আমাদের বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন, কষ্ট হবে না। আমার বাড়িতে 3 জন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলেও খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা, সাবিত্রী দাস। এরপর আর শালকের আপত্তি রইল না। প্রমোদ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরুলে সন্ধ্যের আগে পৌঁছে যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিখরটি উপত্যকাটা থেকে দেখা যায় সত্যি হরজটার নাম সার্থক। যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাঁজে খাঁজে সাদা বাংলোগুলি ধূত্র ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছাবার রাস্তাটি অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগলো। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। তবু হরজটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনে বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল কাকুলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনার সামনে কালো ছায়া ফেলে, তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পায়নি। সেই পার্বত্য সন্ধ্যার গৈরিক আলো মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দৈবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনাও করা যায় না। আমার বোধ হয় প্রমোদ কিছু আভাস পাইনি। মিসেস দাস আমাদের বাড়ির ভিতরে নিয়ে গেলেন। গরম জলের মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই। 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাত্রি থাকে। হরজটায় এখনও বিদ্যুৎ বাতি এসে পৌঁছায়নি। কেরোসিনের ল্যাম্পে মোলায়েম আলোয় চা খেতে বসলুম। মিসেস দাস চাকরানীদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন।
ড্রয়িং রুমের দেওয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলুম না। চা খাওয়া শেষ হইলে তার কাছে গিয়ে দাঁড়ালুম। ইনি অকাল মৃত। মিস্টার চওড়া চিবুকের মাঝখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তুলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথর নরম মিষ্টি মুখের তুলনা করছি, এমন সময় পাশেই মৃদু কণ্ঠে আওয়াজ হলো, আমার স্বামী। দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথ এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে চকিতে প্রমথ পানে চাইলেন। তার মুখখানি শান্ত, মুখ থেকে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমথর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলুম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের জন্য। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সক্র সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, এনে প্রমোদকে বিয়ে করতে অস্বীকার করছেন, একথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমোদ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিকতা, সহৃদয়তা? না, এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাবার অভিপ্রায় লুকিয়েছিল। প্রমথের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই। চম্বকাবিষ্ট ক্যাম্পাসের কাঁটা, অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত্রি হলো। উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্নাবান্না হতে স্বভাবতই একটি দেরি হলো। আমরা রাত্রির খাবার শেষ করে যখন উঠলুম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30-এর আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো, এখন শুতে গেলে 3:30-এর সময় ঘুম ভাঙবে কে? যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, অ্যালার্ম ঘড়ি আছে কে? মিসেস দাস বললেন, না, সেজন্য কিন্তু ভাববেন না, আমি ঠিক সময়ে আপনাদের তুলে দেব। আমাদের গল্পের প্রথম পার্ট এখানেই শেষ হলো। পরবর্তী গল্পের আকর্ষণ, অবিশ্বাস্য ভৌতিক গল্পটির আসল রহস্য জানতে গেলে আমাদের দ্বিতীয় পার্টটি শুনতে হবে।